এলাকার নাম তো এখন আপনারা সবাই জানেন। ভাঙনে কিভাবে শেষ হয়ে যাচ্ছে শামশেরগঞ্জ। দেখুন আবার নতুন করে ভয়াবহ ভাঙন, বাড়ি ফাড়ি একেবারে শেষ হয়ে যাচ্ছে জলের তলায়। গঙ্গার ভাঙনে রাতের ছবি দেখাবো, রাতের ছবি দেখুন, রাতের ছবি দেখাবো এবার। রাতের ছবি দেখুন, এই দেখুন রাতে একেবারে ঘর বাড়ি ভেঙে পড়লো। ভাবতে পারছেন যখন শান্তিতে নিশ্চিন্তে ঘুমানোর কথা মানুষের, তখন বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে। হাহাকার, দেখুন অবস্থা। ভাঙনের পর ভাঙন, দিনে দিনে ভাঙন, গাছপালা বাড়ি জমি জিরে সব গঙ্গার গ্রাসে। শিকদারপুরে এবার এইরকম ভাঙন, কোনো ব্যাপারই না যেন। এবার হাসনাবাদে চলে যাব। হাসনাবাদে ময়ূরেশ্বরের নদীর, গৌরেশ্বর নদীর বাঁধ দেখুন কি অবস্থা। বাঁধ ধসে আতঙ্কে মানুষ একেবারে ধসে পড়ছে। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে, কথা বলবো। অনুপম, কি অবস্থা, কতটা দূরত্ব এই বাঁধ ধসে পড়েছে এবং কি বলছে সেচ দফতর? হ্যাঁ দেখো অন্তত এই যে হাসনাবাদের যে গৌরেশ্বর নদী, সেখানকার যে বরুণাট, সেই বরুণাটে প্রায় 50 থেকে 60 ফুট সেখানকার নদীর বাঁধ একদম ধসে গেছে। এবং সেই নদীর বাঁধের ওপরে যে কংক্রিটের যে রাস্তা, সেই রাস্তার তলার থেকে একদম ধসে মাটি চলে গেছে। এবং বড় বড় যেসব গাছ ছিল নদীর বাঁধের ওপরে, সেগুলোও কিন্তু ভেঙে একদম নদীতে চলে গেছে। এবং যখন তখন কিন্তু এই বাঁধ কিন্তু ভেঙে যেতে পারে। এবং বাঁধ ভাঙলে কিন্তু প্রায় 20 থেকে 25টা গ্রামের কয়েক হাজার মানুষ যেমন জলমগ্ন হয়ে যাবে, যখন তখন কি করা হচ্ছে, ব্যবস্থা কি? হ্যাঁ দেখো, এই বিষয়ে কিন্তু স্থানীয় যে পঞ্চায়েতের যে মেম্বার তিনি এবং পঞ্চায়েতের প্রধানের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই যে বিশাল বড় ভাঙন, এই ভাঙন পঞ্চায়েতের পক্ষ থেকে ঠিক করার কোন রকম যথেষ্ট সমস্যা, সেই জন্য তারা ইরিগেশন দপ্তরকে জানিয়েছে এবং বিডিও অফিসে জানিয়েছে এবং অতি দ্রুত যাতে এই অবস্থা অতি দ্রুত পদক্ষেপ করুক যাদের দায়িত্ব। বাঁধ ভেঙে যাচ্ছে, নদীর ধারে বাড়ি, বাঁধটা একটু ভালো হলে ভালো হইতো। এই জল ঢুকে যাবে যে কোনো মুহূর্তে, গাছ ভেঙে গিয়েছে, আতঙ্কে আছে। এইখানে এই যে বারবার হচ্ছে বাঁধ দিয়ে যাচ্ছে, সে বাঁধটা ঢুসে চলে যাচ্ছে। আমাদের কখন ঘর বাড়ি চলে যাবে, কখন কি চলে যাবে আমরা বলতে পারিনি। আমরা চাই এখান থেকে কমপ্লিট বাঁধটা হাতে দিলেই ভালো হয়। নদীর বাঁধের অবস্থা তো খুবই খারাপ। আমরা আগে তো পঞ্চায়েত থেকে কাজ হতো, এখন তো এডুকেশনের কাজ ছাড়া কাজ হচ্ছে না, যেহেতু আমাদের 100 দিনের কাজ বন্ধ। সেই হিসাবে এখান থেকে 2-3 মাস আগে একটা ঝড় হয়েছিল, তাতে এখান থেকে ভেঙে গিয়েছিল। তারপরে আবার এডুকেশনের থেকে 1.5-2 মাস হয়েছে ওরা কাজ করে গিয়েছে, কিন্তু এখানে বারবার বাদ দেওয়া সত্ত্বেও এই বাঁধটা থাকছে না। এখানে গ্রামের মানুষের খুবই অবস্থা খারাপ। কাজটা যদি তাড়াতাড়ি হয় আমরা তাতে গ্রামের মানুষ উপকার হবে। আর এখান থেকে দেখুন স্বরূপনগরে চলে যাচ্ছে, জমা জলে কয়েক হাজার পরিবার একেবারে নাকানি চোবানি খাচ্ছেন। দেখুন অবস্থা, কোমর জলের অবস্থা দেখুন। জলবন্দী কয়েক হাজার মানুষ। ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। অবস্থা খুবই খারাপ, চারিদিকে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যায় আছি। খাওয়ার অসুবিধা, কাজ কাম করতে পারছি না। এই প্রায় 20 দিন বেশি এই জল উঠেছে, এখন এই জলের তলায় আসছি, তো ঘর পড়ে যাচ্ছে, সব টোলা বেড়ে গেছি। জলমগ্ন হওয়ার পরে আমি এলাকা পরিদর্শন করে এসে আমি বিডিওকে জানিয়েছি যে দ্রুত ত্রাণের ব্যবস্থা করতে। উনি অল্প কিছু ত্রাণের ব্যবস্থা করেছিলেন, সেটা আমি বিতরণ করে দিয়েছি। আর পর্যাপ্ত পানীয় জল ও মেডিকেল ক্যাম্প আর ত্রাণের ব্যবস্থা করার জন্য উনি আমাকে আশ্বাস দিয়েছেন। দেখা যাক তারা কবে জলবন্দী দশা থেকে মুক্তি পান। আর ডানকুনি দেখুন, ডানকুনির 4-4টি ওয়ার্ড, পুরো এলাকার 4-4টি ওয়ার্ডের এই অবস্থা। এর আগে বারবার আমরাই দেখিয়েছি ডানকুনি পুরসভার দুর্নীতির অভিযোগ। ডানকুনি পুরসভা বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণের অনুমতি দিয়েছে
এবং তারপরে সেই তার জেরে নিকাশির একেবারে শ্রাদ্ধ হয়ে গেছে, আর তার জেরেই এই অবস্থা কিনা জানবো। প্রতিনিধি রানার সাথে কথা বলবো। রানা, এর আগে তুমিও বারবার উল্লেখ করেছো যে ডানকুনি পুরসভার দুর্নীতি, নিকাশি নালা ফালা বাদ দিয়ে সব কিছু বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে, সেই জন্য কি এই 4টে ওয়ার্ডের এই অবস্থা? একদমই তাই। দেখো অয়নদা, আমরা কিন্তু বারবার দেখিয়েছিলাম এই যে ডানকুনি পৌরসভা একদিকে যেমন দুর্নীতি বেনিয়মের বিভিন্ন অভিযোগ, পাশাপাশি যে জল সমস্যা এই মুহূর্তে তোমার ডানকুনি পৌরসভা 4টি ওয়ার্ড টোটালি জলমগ্ন। কোথাও রয়েছে হাঁটু সমান জল, কোথাও রয়েছে কোমর সমান জল, নিকাশি একটা চরম দুর্ব্যবস্থা রয়েছে এই ডানকুনি পৌরসভা বেশ কিছু ওয়ার্ডে। এই যে 4টে ওয়ার্ডের যে নামগুলো আমরা বলছি, তোমার 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, পুরসভা তো সবসময় দেখি বলে হবে হবে, তারপরে পুরসভা দেখো এইটা নিয়ে কিন্তু পুরসভা বারবার কিন্তু একই দাবি উঠেছে যে রেলের একটা ডানকুনিতে যেহেতু কারখানা হয়েছে, তারা নিকাশি ব্যবস্থাটা বন্ধ করে দেওয়ার জন্য এই নাকি জল বেরোচ্ছে না। কিন্তু এই এলাকার বাসিন্দারা, তাদের কাছে বৃষ্টি মানেই আতঙ্ক, যেহেতু এই সামনে আবার পুজো পর্যন্ত একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে বৃষ্টি মানে এই এলাকার দায় চাপাচ্ছে ঠিকই, কিন্তু পুরসভারও তো দায়িত্ব। এইভাবে জলবন্দী হয়ে থাকবেন মানুষ, দেখুন তাদের কি যন্ত্রণা। বেসিস এরকম চলছে, আর এখানকার কোনো ডেভেলপমেন্ট তো আমরা দেখতে পাচ্ছি না। দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে আমি এখানে আছি, লিটারালি অফিস যেতে হয়, তার আগে স্কুল করেছি, কলেজ করেছি, সেম একই ব্যাপার, এতটা করে জল। সামনে তো পুজো, কি করবে? এইভাবেই চলবে। এবারে পুজোয় তো ঠিক করে রেখেছি গামবুটস অ্যান্ড হাফ প্যান্টস, এটা একদম, আর রেনকোট, এটাই একদম ফিক্সড। এইভাবে কি জল মারিয়ে কি হাঁটাচলা করতে হয়? এইভাবে জল মারিয়ে হাঁটাচলা করতে হচ্ছে। তারপরে এত জল, স্কিন ডিজিজ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, জ্বর চলে আসছে। সামনে তো পুজো, তাহলে কিভাবে বেরোবেন, ঠাকুর দেখবেন? পুজোতে জামা কাপড় কিনিনি, ওই জল মারাতে ওই জন্য একটা গামবুট কিনেছি আমি। গামবুট পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এইখানে ডানকুনিতে। আর পাহাড়ের পরিস্থিতি দেখাবো বলেছিলাম উত্তরবঙ্গে আগে পাহাড়ের পরিস্থিতি। দার্জিলিং এ পাহাড় কি শেষ হয়ে যাচ্ছে? ধসের পর ধস, একেবারে ধসে একেবারে ভয়ঙ্কর অবস্থা। দেখুন, সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, একেবারে আমার যে প্রশ্ন ছিল, দার্জিলিং কি পাহাড় কি শেষ হয়ে যাচ্ছে? দেখো, তুমি যে কথাটা বলছিলে যে আমরা কিন্তু গত কয়েকদিন ধরে সেই ছবি দেখাচ্ছি। সেই জুন মাস থেকে শুরু হয়েছে, বিশেষ করে 10 নম্বর জাতীয় সড়কের হাল যে বেহাল হয়ে যাচ্ছে, এবং কবে এই জাতীয় সড়ক ঠিক মতো স্বাভাবিক হবে, আগের অবস্থানে ফিরবে, তা কিন্তু বলা খুব কঠিন। বিশেষ করে প্রশাসনিক কর্তাদের কাছে তো বটেই, এমনকি যারা বিশেষজ্ঞ তাদের কাছেও। যেভাবে এই 10 নম্বর জাতীয় সড়ক দিনে দিনে কিন্তু ধসে কমেই সংকীর্ণ হয়ে যাচ্ছে, কেননা এবং জাতীয় সড়কের একটা বড় অংশ তিস্তা করবে চলেছে বিভিন্ন ধসপ্রবণ এলাকায়। এবার কিন্তু তারপর সেখানে পাহাড় কেটে নতুন করে কিন্তু আবার রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে। কিন্তু এইভাবে আর কতদিন? স্বাভাবিকভাবে নিয়ে কিন্তু এই 10 নম্বর জাতীয় সড়ক, বিশেষ করে বাংলা সিকিম লাইফ লাইন, তা নিয়ে কিন্তু দুশ্চিন্তা ক্রমেই কিন্তু গ্রাস করছে। এমনকি দার্জিলিং এও বাড়ি ভাঙছে, কালিম্পংয়ে চরম দুর্ভোগে বাসিন্দারা। কালিম্পং এর 1 নম্বর ব্লকের ইয়াং মাকুমের ঘটনা, বিদ্যুৎহীন, ধসের জেরে একেবারে বিদ্যুৎহীন গ্রাম। কি খবর আছে পার্থ? একেবারে তাই। দেখো, গত 3 দিন ধরে কিন্তু অবিরাম বৃষ্টি হচ্ছে, আর এই অবিরাম বৃষ্টি থেকে একদিকে যেমন জাতীয় সড়কে ধসের প্রভাব হচ্ছে, ঠিক তেমনি কালিম্পংয়ের 1 নম্বর ব্লকের এই গ্রামেও কিন্তু সেখানে যে ইলেকট্রিক্যাল বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা গ্রাম। ইলেকট্রিক্যাল যে ট্রান্সফরমার তা কিন্তু ধসে গেছে। যা প্রশাসনিক সূত্রে খবর, 3 থেকে 4 দিন আগে এই গ্রামে, যেখানে 3000 মানুষের বসবাস, একদিকে তো বৃষ্টি, অন্যদিকে এই 3000 মানুষকে কিন্তু আগামী 3 থেকে 4 দিন বিদ্যুৎহীন হয়ে থাকতে হবে। স্বাভাবিকভাবে সেই গ্রামের যারা বাসিন্দা, তাদের মধ্যেও কিন্তু একটা দুশ্চিন্তা গ্রাস করছে। বিশেষ করে পাহাড়েতে অনেক আগে, কিছুক্ষণ আগে, অনেক আগে কিন্তু সন্ধ্যা নেমে আসে, গোটা রাত এইভাবে যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি না থামে, তাহলে কিন্তু পাহাড় মানে প্রত্যন্ত গ্রাম, সেই প্রত্যন্ত গ্রামে মানুষ কিভাবে বাস করবেন রাত্রিবেলা, অনেক রকমের ভয় ডর আছে। এবার একটু সমতলে নেমে আসি। তিস্তার জল একেবারে ফুলে ফেপে উঠছে। এই কয়েকদিন আগে ব্যাপক বর্ষায় তিস্তার জল ফুলে ফেপে উঠেছিল। আবার মেখলিগঞ্জে সতর্কতা, কারণ এইখানে গজলডোবা ব্যারাজের জল
ছাড়াতেও বেড়েছে জল। মেখলিগঞ্জে সতর্কতা, জলপাইগুড়ির দোমোহিনী এলাকাতেও সতর্কতা। তার মানে কি আবার জলপাইগুড়ি শহরও ভাসবে শান্তনু? বৃষ্টি হচ্ছে তো এখন দেখছি মুষলধারায়। দেখো সেই আশঙ্কাই কিন্তু তৈরি হয়েছে, কারণ গত বছর পুজোর ঠিক আগেই কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তিস্তা নদীতে। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তার রীতিমতন উদ্বেগজনক বলছে সেচ দপ্তরও, কারণ দফায় দফায় বৃষ্টির ফলে জল ছাড়ছে তিস্তা ব্যারেজ এবং তার জেরেই কিন্তু ইতিমধ্যে ফুলে ফেপে উঠেছে তিস্তা নদী। তিস্তার সমতলের বিশেষ করে দোমনি এলাকায় সতর্কতা জারি হয়েছে। মেখলিগঞ্জ এলাকা যা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, সেই এলাকার পরিস্থিতি এতটাই জটিল হয়েছে সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে এবং নদী পরিস্থিতি বর্তমানে যে অবস্থায় রয়েছে, বিশেষ করে সিকিম পাহাড়ে যে টানা বৃষ্টি হচ্ছে, সমতলে পাল্লা দিয়ে বৃষ্টি হচ্ছে, তার জন্য তিস্তা নদীর জলস্তর আরো বাড়ছে। তার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু তিস্তার দোমনি এলাকা যা জলপাইগুড়ি শহর থেকে খুব কাছে, সেই এলাকায় লাল সতর্কতা জারি হতে পারে এরকম একটি আশঙ্কা তৈরি হয়েছে। এবং টানা বৃষ্টি যেটা চলছে গতকাল রাত থেকে, সেই বৃষ্টির জন্য জলপাইগুড়ি শহরের একাধিক এলাকাও কিন্তু জল ওঠা শুরু করেছে। সামনে পুজোর প্রস্তুতি একেবারে চরমে থাকার কথা, এখন তা তো নেই, তার বদলে এই রকম অবস্থা আর আশঙ্কার মধ্যে দিন কাটাতে হচ্ছে। হ্যাঁ, আমরাই দেখিয়েছিলাম এই উত্তরবঙ্গে তীব্র গরমে পুড়ছে, আর তীব্র গরমে পুড়ে ধানে ব্যাকটেরিয়া, ধান নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই বৃষ্টিতে এদিকে আবার একটু লাভের মুখ দেখার একটা ইঙ্গিত মিলছে চাষিদের। টানা বৃষ্টিতে লাভবান, কারণ ব্যাকটেরিয়া কমে গেছে। তীব্র গরমে আমরাই দেখিয়েছিলাম আমন ধান গাছে পোকার আক্রমণ হয়েছিল, বৃষ্টি হওয়ায় কমেছে মাজরা পোকার আক্রমণ এবং লাভের মুখ দেখার আশায়